পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা 12। নতুন সকালের নতুন আলো। জানালার ফাঁক গলে কবির মহলের সবচেয়ে সুন্দর ঘরে প্রবেশ করতেই নিহারিকা চোখ পিটপিট করে উঠল। চোখ মুখ কুঁচকে নিয়ে সে নড়ে চড়ে উঠল ঘুমের মধ্যেই। আশেপাশে হাতিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা খোঁজার চেষ্টা করলো। কিছুক্ষণ পর পেয়েও গেল এবং সাথে সাথে তার বাহুতে জড়িয়ে ধরে আবারও আবেশে ঘুমের দেশে তলিয়ে গেল। কিন্তু স্তব্ধ হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল ইরফান কবির। মোটামুটি চমকে গিয়ে আধশোয়া হয়ে রয়েছে সে। খুব ভোরেই ঘুম ভেঙেছিল তার। স্বভাববশত দ্রুতই বিছানা থেকে উঠতে চেয়েছিল, কিন্তু নিহারিকার কাছে খারাপ লাগবে বলে শুয়েই ছিল চিত হয়ে। সিলিং ফ্যানের দিকে চোখ রেখে ভাবছিল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হুট করে নিহারিকার নড়াতে সে ভেবেছে উঠে পড়েছে মেয়েটা, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে ও 440 ভোল্টেজের তীব্র শক দিয়ে নিহারিকা ঘুমের ঘোরে ইরফানের শক্তপোক্ত হাতটাকে কোলবালিশ মনে করে নিজের কাছে জড়িয়ে নিল। খেয়ালই করল না এটা কোলবালিশ নয়, আর অকারণেই চমকে দিল বেচারা ইরফান কবিরকে। ইরফান বেশ সময় নিয়ে তাকিয়ে দেখল ঘুমন্ত নিহারিকাকে। না, বেশ চমৎকার লাগছে নববিবাহিতা মেয়েটিকে। নাকফুলটা চিকচিক করছে সূর্যের আলোয়, চোখের পাপড়ি কাঁপছে অকারণেই। অনেকটা কাছ থেকে নিহারিকাকে দেখে অজান্তেই মুচকি হাসল ইরফান। এরপর জেগে গেলে নিজের বুকের কাছে ইরফান কবিরের হাত জড়িয়ে রাখতে দেখে নিহারিকা কতবার হার্ট অ্যাটাক করবে তা ভেবে সহানুভূতির খাতিরে ইরফান নিজে থেকেই খুব সাবধানে হাতটা সরিয়ে নিল নিহারিকার বন্ধন থেকে। সরে গেল খানিকটা, আবারও উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আলো আধারের মধ্যিখানে নিবদ্ধ এক পুরুষ কখনো কি সফল হতে পারে? পারে না আলোর পথে যেতে। আধারকে উপেক্ষা করা একটুও সহজ নয়, ভাবল ইরফান। শুকনো ঢোক গিলে তাকালো নিহারিকার দিকে। এরপর ঝট করেই বিছানা থেকে নেমে পড়ে রীতিমতো ছুটে গেল বারান্দায়। সেখানে রাখা টেবিলের ড্রয়ার থেকে বের করলো একটা কুচকুচে কালো রঙের পুরনো ডায়েরি। খুব বেশি পুরনো নয়, তবে ব্যবহৃত। সেই ডায়েরিটা সতর্কতার সাথে আলমারির একদম নিচের তাকে পুরনো কাপড়ের ভিড়ে লুকিয়ে রাখলো ইরফান। দীর্ঘশ্বাস ফেলে আবারও ফিরে গেল বিছানায়। এবারে আর শুয়ে পড়ল না। নিহারিকার বাহুতে হাত রেখে আলতো ঝাঁকিয়ে ডাকতে থাকলো, নিহা, শুনছো? ওঠো, খুব বেশি ক্লান্ত তুমি। কিছুক্ষণ ডাকাডাকি করার পরেও যখন নিহারিকার কোনো আওয়াজ পাওয়া গেল না, তখন ইরফান বাধ্য হয়ে তার গালে হাত রেখে ডাকতে চাইল। কিন্তু গালে হাত রাখতেই চমকে উঠল ইরফান, যেন আগুনে ছুঁয়েছে সে। তার গলা এক ঝটকায় বদলে গেল। মুহূর্তের মধ্যে সমস্ত ঘুম, সমস্ত ভাবনা উধাও। ইরফান নিহারিকার কপালে হাত রাখলো আবার। এবার সন্দেহ নেই, গা জ্বরে পড়ছে, ঠোঁট শুকনো, নিঃশ্বাস ভারী। ইরফান নড়ে চড়ে একদম বিছানার উপরে বসে পড়ল। এগিয়ে গেল নিহারিকার দিকে, কণ্ঠে চাপা আতঙ্ক নিয়ে বলল, নিহা, চোখ খোলো। নিহারিকা কেবল অল্প কুঁকড়ে উঠল, চোখ আধখোলা করল বটে, কিন্তু দৃষ্টি ঝাপসা। ফিসফিস করে বলল, ঘুম পাচ্ছে। ইরফানের বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। কাল রাতের এত আবেগ, এত টেনশন, বিদায়ের কান্না, সব মিলিয়ে শরীরটা হয়তো ভেঙে পড়েছে মেয়েটার। সে আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত উঠে গিয়ে টেবিল থেকে পানি আনলো। ফিরে এসে নিহারিকার মাথা আলতো করে তুলে নিল, নিজের কাঁধে ঠেকালো। একটু পানি খাও প্লিজ। মেয়েটা ঠিক মতো গ্লাস ধরতেও পারছে না। ইরফান নিজেই ধীরে ধীরে ঠোঁটে ছোঁয়ালো। কয়েক চুমুকের বেশি গেল না। তার কপালে আবার হাত রাখল। জ্বর বাড়ছে যেন। মনের ভেতর হালকা অপরাধবোধ খোঁচা দিল ইরফানের। তার কি কোনো ভুল ত্রুটি হলো? নতুন জায়গা, নতুন মানুষ, মানসিক চাপ। সে কি খেয়াল করেনি মেয়েটা কতটা ক্লান্ত? ও যে অসুস্থ বোধ করছে বোঝেনি কেন সে? ইরফান নিজেকে মনে মনে দোষারোপ করে খুব নিচু স্বরে বলল, আমি আসছি। দ্রুত ফোন বের করে পারিবারিক ডাক্তারকে কল দিল ইরফান। গলার স্বর শান্ত রাখার চেষ্টা করলেও তাড়াহুড়োটা চাপা থাকলো না। ডক্টর ইনফর্ম করে ফোন রেখে আবার বিছানার পাশে বসে পড়ল। নিহারিকার আঙুলগুলো মুঠোয় নিল। এবার সে নিজেই শক্ত করে ধরল। ঘুমের ঘুরে নিহারিকা অস্পষ্টভাবে বলল, আমার খুব খারাপ লাগছে, উঠতে পারছি না। ইরফান ঝুঁকে খুব স্থির কণ্ঠে বলল, সমস্যা নেই, উঠতে হবে না, শান্ত থাকো, আমি আছি, কোথাও যাচ্ছি না। চোখে আর কোনো দ্বিধা নেই এখন ইরফানের। সকালের আলো জানালা ভেদ করে ঢুকছে, কিন্তু ইরফানের সমস্ত মনোযোগ এখন এই জ্বরাক্রান্ত মুখটায়। আলো আধারের দর্শন পরে ভাবা যাবে এই মুহূর্তে তার পৃথিবী কেবল একটাই,
খানিকক্ষণ বাদে জ্যোতি আর ইয়াশা বেচারা হুসাইনকে সঙ্গী বানিয়ে ইরফানের ঘরের বদ্ধ দরজায় কান চেপে ধরল। উদ্দেশ্য কোনোভাবে জানতে পারা ভেতরে সকাল সকাল কিছু হচ্ছে কিনা, দুজনে উঠেছে কিনা। এর মধ্যেই কলিং বেল বেজে উঠতেই সবাই একটু অবাক হলো। আরও বেশি অবাক হলো এত সকাল সকাল বাড়িতে ডক্টর আসতে দেখে। জ্যোতি আর ইয়াশা রীতিমতো হাঁ করে তাকিয়ে রইল ইরফানের ঘরের দিকে। এ কি অবস্থা! বাসররাতের পরের দিনই ডক্টর! হাউ স্ট্রেঞ্জ! আয়েশা বেগম ঘরে এসে নিহারিকার জামা কাপড় বদলে দিলেন। ইরফানকে আরও কিছু জ্ঞান দিয়ে খাবার তৈরি করতে চলে গেলেন। আত্মীয়দের আনাগোনা বাড়তে থাকলো বৌভাতের জন্য। অথচ নিহারিকার অবস্থা খুব একটা ভালো না। সকাল থেকে চোখ দুটো খুলতে পারেনি এখনো পর্যন্ত। অবস্থা একটু বেশি খারাপ দেখে ইয়াহিয়া কবির উপস্থিত সকল মেহমানদের অনুরোধ করলেন আজকের দিনটা তাদের বাড়িতে থেকে যেতে। কাল বা পরশু বৌভাতের অনুষ্ঠান হবে। নিভু চোখে আধো জ্ঞানে নিহারিকা বুঝতে পারল তার জন্য বৌভাতের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে তার শ্বশুর। মনে মনে হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করল সে। সারাটা দিন বেশ মেরমেরে কাটল নিহারিকার কাছে। কিছুই বুঝতে পারল না সারাদিনে তার সাথে কি হয়েছে। তবে বিয়ে বাড়ির আমেজটা বেশ সুন্দর করে চমৎকার নিয়মে ধরে রেখেছে জ্যোতি, ইয়াশা, হুসাইন, নাহিদ সহ সকলে। নাচ গান করে মেহমানদেরও খুশি রাখছে তারা। আয়েশা বেগম আত্মীয়দের সাথে আড্ডা দিচ্ছেন, অনেকে রান্না বান্না করেও খাওয়াচ্ছেন, সময় কাটাচ্ছেন। এর মধ্যে তামান্না অনেক পরিশ্রম করেছে। তার অবস্থা একদম কাহিল। সে কোনো মতে ইনায়াকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল নিজের ঘরে। ছোট্ট ইনায়া যেন বড় হয়ে গিয়েছে। নিচ থেকেই বিছানা থেকে নেমে সে গুটি গুটি পায়ে পথ ধরল তার বাবার নতুন ঘরে। নতুন ঘরটা ভীষণ সাজানো। ইনায়া এটারও কৌতূহল নিয়ে ঝট করে দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলল। দরজা ঠেলে খুলে ফেলতেই ফুলের গন্ধটা আবারও নাকে এলো ইনায়ার। গোলাপ বেলি আর হালকা মোমের মিশ্র গন্ধ। ঘরটা আজ অন্যরকম। ছোট্ট পা টিপে টিপে ভেতরে ঢুকলো সে। বিছানার দিকে তাকাতেই থমকে গেল। দেখলো সে এক মনোহর দৃশ্য। নিহারিকা শুয়ে আছে সাদা চাদরের ওপর, মুখটা ফ্যাকাশে, কপালে ভেজা কাপড়, চুলগুলো একটু এলোমেলো হয়ে কপালের পাশে লেগে আছে। ভারী সাজসজ্জা নেই, শুধু একরকম ক্লান্ত সৌন্দর্য। আর বিছানার ঠিক পাশে মেঝেতে বসে আছে ইরফান, পিঠটা বিছানার গায়ে ঠেকানো। এক হাত তুলে বালিশের কাছে রেখে দিয়েছে যেন কপালের কাপড়টা ঠিকঠাক থাকে। অন্য হাতে এখনো চেপে ধরা ভেজা তোয়ালে। মাথাটা সামান্য কাত হয়ে আছে বিছানার প্রান্তে, চোখ বন্ধ। ঘুমিয়ে পড়েছে সে, কিন্তু সেই ঘুমে আরাম নেই। একটা পাহারাদারের মতো ক্লান্ত ঘুম। কপালে হালকা ভাঁজ, যেন ঘুমের মধ্যেও দায়িত্ব ছেড়ে দেয়নি। ইনায়া কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো। বাবা মেঝেতে কেন? পরীর মতো মেয়েটা বিছানায় কেন? এই ভিজা কাপড় কেন? ইনায়া এগিয়ে এলো ছোট ছোট পদক্ষেপে। ইরফানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বন্ধ চোখের পাতায় আঙুল ছোয়ালো। এই অভ্যাসটা ইনায়ার অনেক আগে থেকেই। ইরফানকে ঘুমন্ত অবস্থায় পেলে সে হাঁ করে নিজের বাবাকে দেখে আর মুখে ছুঁয়ে দেয়। এমনিতে ইরফানের ঘুম হালকা, তার উপর আবার অতি পরিচিত তার মেয়ের আঙুলের ছোঁয়া অনুভব করতেই ইরফান চমকে উঠে চোখ মেলল। মুহূর্তের জন্য বুঝতেই পারল না সে কোথায়। তারপর দৃষ্টি গিয়ে পড়ল নিহারিকার মুখে। তৎক্ষণাৎ সোজা হয়ে বসল, কোলে তুলে নিল ইনায়াকে। মা আমার, এখানে কেন তুমি? মিস করছিলে বাবাকে? বলেই চুমু খেল ইরফান, আদর করল মেয়েকে। ইনায়া গম্ভীর মুখ করে বিছানার দিকে তাকিয়ে থাকলো। নিহারিকাকে দেখলেই সে তাকিয়ে থাকে অকারণেই, তবে কাঁদে না। কিছুক্ষণ চোখ বুলিয়ে ইনায়া তর্জনী তাক করল নিহারিকার দিকে। আধস্বরে বলল, ঘুমাচ্ছে? ইরফান হেসে ফেলল। হ্যাঁ মা, তোমার মাম্মা ঘুমাচ্ছে। ইনায়া বিছানার কাছে গিয়ে দাঁড়ালো, ছোট্ট আঙুল দিয়ে আলতো করে নিহারিকার হাত ছুঁয়ে দিল, বলল, আমিও ঘুমাবো। ইরফান হালকা হাসলো, কোলে তুলে নিহারিকার পাশে শুয়ে দিল ইনায়াকে। বুক পেটে হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। ইনায়া খুব সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ল, তারপর সরে গিয়ে নিহারিকার পাশে গা ঘেঁষে শুয়ে পড়ল। ইরফান সাথে সাথে ভ্রু কুঁচকে তাকালো। এ এক অবিশ্বাস্য দৃশ্য। ইনায়া কেন নিহারিকাকে এত আপন করে নিচ্ছে? কিছুক্ষণ ভাবতে ইরফান একটা জিনিস লক্ষ্য করল। সে জানে ইনায়ের পছন্দের খেলনা হলো ডিজাইনের প্রিন্সেস ডলগুলো। আর এই মুহূর্তে পার্পেল গ্রাউন্ডে ঘুমন্ত নিহারিকাকে দেখে ইনায়ের রূপাঞ্জল মনে করেছে বোধহয়, তাই নিজে থেকেই এত কাছে গিয়েছে। ইরফান ফিক করে হেসে ফেলে মেয়ের দিকে তাকালো। তবুও এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল তার হৃদয়।
সে তো এটাই চেয়েছিল। ইরফান আলতো করে আবার ভেজা কাপড়টা চিপে নিয়ে কপালে রাখলো নিহারিকার। এবার একটু বেশি যত্নে, যেন ইনায়ের সামনে তার দায়িত্বের কোনো ত্রুটি না থাকে। ঘুমের ঘোরে নিহারিকা সামান্য নড়ল, চোখ আধখোলা করলো, দৃষ্টি ঝাপসা, কিন্তু সে বুঝলো কেউ আছে। ঝাপসা তাকিয়ে ক্ষীণস্বরে বলার চেষ্টা করলেও পারল না। ইরফান তৎক্ষণাৎ ঝুঁকে এলো, ইনায়ের কপালে চুমু খেয়ে নিহারিকার গালে হাত বুলিয়ে দিল। ঘরের ফুলগুলো নীরব সাক্ষী হয়ে রইল। বাসরাতের রোমান্টিকতা আজ বদলে গেছে অন্যরকম কোমলতায়। আর ইরফান কবির আজ প্রথমবার সত্যিকারের এক ঘরের স্বাদ পেল।